আমার মনে হয় না যে আমার মতো পোড়া কপাল কোনো মেয়ের আছে। আর আমার মতো ভাগ্য কারো না হয় ভালো। আমি আমার বাড়ির মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলাম এবং আমি আমার বাবার বন্ধুর ছেলেকে খুব ভালোবাসতাম। বাবার বন্ধুর ছেলে সেনাবাহিনীতে ছিল। আমি তাকে খুব ভালোবাসতাম এবং সেও আমাকে পছন্দ করত। কিন্তু আমাদের বাবা-মা বুঝতে পেরেছিলেন যে আমরা একে অপরকে পছন্দ করি। আমার বাবা বেঁচে নেই, শুধু আমার মা আছে। কিন্তু আমার বাবার বন্ধু আমাদের ছেড়ে যায়নি, বন্ধুত্ব বজায় রেখেছিলেন। তাই আমাদের একে অপরের বাড়িতে যাওয়া আসা ছিল। বাবার বন্ধু বেঁচে ছিলেন, কিন্তু তার স্ত্রী বেঁচে নেই। বাবার বন্ধু এখন অসুস্থ থাকতে শুরু করেন। তার একটি মাত্র ছেলে, যার নাম রন। তার সেনাবাহিনীতে ঢোকার খুব ইচ্ছে ছিল এবং সে তার শখ পূরণ করেছিল। এখানকার পরিবেশই এমন ছিল যে সবাই দেশের জন্য মরতেও প্রস্তুত। যেই সুযোগ পেত সেই সেনাতে যোগ দিত। দেশের সেবা করাকে আমরা আমাদের ধর্ম মনে করতাম। দেশের সেবা করতে গিয়ে এখানকার অনেক মানুষ শহীদ হয়েছে। আমার নিজের ভাইও দেশের সেবা করতে গিয়ে শহীদ হয়েছেন। আমরা দুজন দুজনকে ভালোবাসি, সেটা আমাদের পরিবারের সদস্যরাও জানতে পেরে যায়। আমাদের সুখের জন্য তারা আমাদের দুজনের বিয়ে পাকা করে দেয় এবং আমাদের বিয়েও হয়ে যায়। আমি খুব খুশি ছিলাম যে আমি যাকে ভালোবাসি তাকে পেয়েছি। এর চেয়ে খুশি আর কি হতে পারে। দিনগুলো এভাবেই কাটতে লাগলো। শুধু একটা জিনিসের জন্যই দুঃখ ছিল, যে রন আমার কাছে খুব কম দূরেই বেশি থাকতো। সে মাঝে মাঝে বাড়িতে আসতো। বাড়িতে শুধু তার এক বোন এবং বাবা ছিল। আমি সবসময় ওর জন্য অপেক্ষা করে থাকতাম। হোলি, দীপাবলি বা পুজোয় সে না এলে আমার মনে উৎসবের আনন্দ থাকতো না। যখন সে বাড়িতে আসতো তখন সেটাই আমার জন্য হোলি, দীপাবলি। আমি স্বামীর জন্য সাজতাম, সবচেয়ে ভালো ভালো ড্রেস পরতাম, আর আমরা একে অপরের সাথে খুব সুন্দর সময় কাটাতাম। কিন্তু তারপর আমার সুন্দর জীবনে দুঃখ শুরু হয়। যখন আমরা জানতে পারলাম যে রন একটা মিশনে গিয়ে সেখান থেকে আর ফিরে আসেনি। সবাই বলল যে রন শহীদ হয়েছে, কিন্তু তার লাশ পাওয়া যায়নি। আর ডিপার্টমেন্ট বলল যে তার লাশের সন্ধান করতেও পারবে না, কারণ সেখানে বরফের পাহাড় ছিল এবং বরফের পাহাড় ভেঙে এখন তার সন্ধান করতে গেলে কয়েক লক্ষ টন বরফ তুলতে হবে, যেটা কোনোভাবেই সম্ভব না। এই ধরনের ঘটনা এই এলাকায় আগেও ঘটেছে। আর এখানেও অনেক মহিলা আছেন যাদের স্বামী নিখোঁজ হয়ে গেছে, তারা আর ফিরে আসেননি। যদি একজনের উপর আস্ত একটা বরফের পাহাড় পড়ে, তাহলে তার মৃতদেহ খোঁজার খুব কঠিন। আর এই কাজ করবে কে? খবরটা শুনে আমার ওপর দুঃখের পাহাড় আছড়ে পড়ল। আমার জীবন থেকে সমস্ত খুশি উধাও হয়ে গেল। আমার স্বামী আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। আমার বিয়ে হয়েছে মাত্র 1 বছর। এই 1 বছরে সে মাত্র 3 বার এসেছিল। আমার কথা শুনে সবাই শুধু দুঃখই পেয়েছিল, কিন্তু আমার কষ্ট শুধু আমিই জানি। রনের বাবা, যিনি সর্বদা অসুস্থ থাকতেন, তিনি যারা খবর দিতে এসেছিলেন তাদের জিজ্ঞাসা করেন যে আমার ছেলে বেঁচে আছে কি না মারা গেছে। যদি সে মারা যায় তবে আমরা তার অন্তিম সংস্কার করব, অন্যথায় আমরা তার জন্য অপেক্ষা করব। কিন্তু সেই লোকেরা বললেন যে সম্ভবত তিনি এই পৃথিবীতে নেই, কারণ তিনি যদি বেঁচেই থাকতেন তবে আমরা তাকে খুঁজে পেতাম। আর আমরা ক্ষমা প্রার্থী যে আমরা তার লাশও খুঁজে পাব না। প্রিয়জন এই পৃথিবী ছেড়ে চলে গেলে খুব দুঃখ হয়, আর আপনি তাকে শেষবারের মতো দেখতেও না পান, তবে এর চেয়ে বেশি দুঃখ আর কি হতে পারে। এখন আমার জীবন এভাবেই কাটতে লাগলো। মা আমাকে বললেন, এখন তোর এই বাড়িতে কি আছে, তুই ফিরে চল। কিন্তু আমি আমার মায়ের সাথে যাইনি, শ্বশুরবাড়িতে থাকতে লাগলাম। এখানে আমার 2 বছর হয়ে গেল। এখন আমি তার বাবার সেবা এবং তার বোনের জন্য খাবার তৈরি করতাম এবং ঘরের দেখাশোনা করতাম। তারাও আমার উপর খুব খুশি ছিল আর বলতো, তুমি তোমার বাবার বাড়িতে ফিরে যাও আর অন্য কাউকে বিয়ে করে নাও। কিন্তু আমার মন মানছিল না। এভাবেই আমি 5 বছর কাটিয়ে দিলাম। একদিন আমার মা জোর করে আমাকে গ্রামের পঞ্চায়েতের সামনে নিয়ে গিয়ে সব ঘটনা খুলে বললেন। তারা বললেন, যদি স্বামীর মৃত্যু নিশ্চিত কিনা জানা না যায়, তাহলে 4 বছর অপেক্ষার পর মহিলা আবার বিয়ে করতে পারে। মা বললেন, তুই আমার একমাত্র মেয়ে, তোর বাবাও এই পৃথিবীতে নেই। আমি তাকে কথা দিয়েছিলাম তোকে সবসময় সুখে রাখবো, তোর বিয়ে ভালো ঘরে দেবো, সেই জন্য রনের সাথে তোর বিয়ে দিয়েছিলাম। তুই তাকে ভালোবাসতি। আমি চেয়েছিলাম আমার মেয়ে যেন তার ভালোবাসা থেকে দূরে না থাকে। কিন্তু তোকে গত 5 বছর ধরে এমন বিধবার বেশে দেখে আমার হৃদয় কি কষ্ট হয় তুই তা বুঝতে পারবি না। আর তোর বাবার আত্মাও নিশ্চয়ই কষ্টে আছে। তুই এখন অন্য কাউকে বিয়ে কর, রন আর ফিরে আসবে না। 5 বছর হয়ে গেল,
কেউ কি 5 বছর না এসে থাকতে পারে? আমার মনেও এই ভাবনা ছিল, হয়তো সে আর আসবে না। সে এখন এই পৃথিবীতেই নেই। বেঁচে থাকলে অবশ্যই আসতো। আমার মা আমাকে দিব্যি দিলেন যে আমার কথা না শুনলে তুই আমার মরা মুখ দেখবি। মা কেঁদে কেঁদে বললেন, এটাই আমার শেষ ইচ্ছা, ভেবে পূরণ কর। আমার শ্বশুরও বলতে লাগলেন, মা তুমি এখন বিয়ে করে নাও। মনে হয় না আমাদের ছেলে আর ফিরে আসবে। সে এই দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। আমাদের তো খুশি হওয়া উচিত যে রন শহীদ হয়েছে। সে দেশের জন্য তার জীবন উৎসর্গ করেছে। আমি রাত জেগে কাঁদতাম, স্বপ্নে রনকে দেখতাম। সেও আমাকে বলতো, তুমি তোমার মতো করে জীবন কাটাও, আমি আর ফিরে আসবো না। রনের কাকার একটা ছেলে ছিল যে রনের সমবয়সী এবং সে নিজের একটা ছোট্ট ব্যবসা চালাতো। আমার মা শপথ নিয়েছিলেন যে তিনি আমার বিয়ে আর কোনো সৈনিকের সাথে দেবেন না, বরং এমন একজনের সাথে দেবেন যে সব সময় আমার সাথে থাকবে। ছেলেটির নাম রানা। রন আর রানা দুজনেই খুব ভালো বন্ধু ছিল। তারা একে অপরকে ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসতো। ছোটবেলায় একে অপরের সাথে খেলতো। আমিও তাদের সাথে খেলতাম, কারণ ছোটবেলা থেকেই রন আমাদের বাড়িতে যাওয়া আসা ছিল। আমিও ছোটবেলায় রনের বাড়িতে যেতাম এবং সেখানেই রানার সঙ্গে দেখা হয়। আমরা তিনজনই একসঙ্গে অনেক খেলাধুলা করেছি। আমি রানাকে খুব ভালো করে চিনতাম। যখন আমার মা তার সাথে আমার সম্বন্ধের কথা বলল, তখন সে সাথে সাথে হ্যাঁ বলেছিল, কারণ ও রনের বিধবাকে সমর্থন করতে চেয়েছিল। আর ওর উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু আমি ওকে বিয়ে করতে চাইনি, কারণ ও রনের ভাই। আমি ওকে নিয়ে কখনো এভাবে ভাবিইনি এবং রানাও জানতো যে আমি রনকে খুব ভালোবাসি। কিন্তু আমার মা আমাকে জোর করে বিয়ে দিয়েছেন। আমি বিয়ে করতে চাইনি, কিন্তু অন্য কোনো উপায় ছিল না। আমার মা বলতেন, আমি এই পৃথিবী ছেড়ে চলে গেলে তুই একা হয়ে যাবি। তোকে বিয়ে দিয়ে যেতে না পারলে আমার আত্মা শান্তি পাবে না। বিয়ের প্রথম রাতেই রানা আমাকে বলছিলেন যে রনের মৃত্যুতে আমি খুব দুঃখ পেয়েছি। ও একজন ভালো মানুষ ছিল। আর আমি এটাও জানি যে তোমরা দুজনে একে অপরকে খুব ভালোবাসতে। আমি তার জায়গায় এসে তো গেছি, কিন্তু যতক্ষণ তুমি মেনে না নেবে ততক্ষণ আমি তোমার থেকে দূরে থাকবো, তোমাকে স্পর্শ করব না। তুমি নিজের ইচ্ছা মতো এই বাড়িতে থাকতে পারো। রানার কথা খুব ভালো লাগলো। সময় এভাবে কাটতে লাগলো। সময়ের সাথে সাথে আমরা দুজন দুজনকে স্বামী স্ত্রী হিসাবে গ্রহণ করলাম। রানার সাথে থাকা আমার 1 বছর হয়ে গেল। আমাদের দুজনের সম্পর্ক যেমন রনের সাথে ছিল তেমন হয়ে গেছে। আমরা তেমনি একে অপরের সাথে হাসি মজা করতাম, একে অপরকে মনের কথা বলতাম। সে আমাকে অনেক সুন্দর সুন্দর গয়নাও বানিয়ে দিয়েছিল। তার উপরে রানা বলছিল যে তুমি আমার স্ত্রী, তুমি সবসময় খুশি থাকো, এটাই আমি চাই। জীবনটা 4 দিনের। একদিন রানা খুব সকালে ঘুম থেকে উঠে খুব খুশি হয়ে বলল যে আজ আমাদের বিবাহবার্ষিক। এটাই রানার সাথে আমার প্রথম বিবাহবার্ষিক, তাই আজ ও খুব ভালোভাবে সেলিব্রেট করতে চাইলো। আমি বললাম, আজ কি স্পেশাল হবে? সে বলল, আজকে ভালো ভালো খাবার নিয়ে আসবো। আজকে তোমার রান্না করার দরকার নেই, শুধু তুমি আমাদের বিয়ের দিন যে ড্রেস পরছিলে সেই ড্রেসটা পরো। বিয়ের দিন তুমি ঠিকমতো সেজেছিলে না, তাই আজকে ভালো করে সেজো। আমি একটা লাল রঙের কাপড় পরছিলাম, কিন্তু সেটা এতটাও সুন্দর ছিল না, কিন্তু এটাই আমার সব কাপড়ের মধ্যে সবচেয়ে ভালো। আজ প্রথম আমার মুখে হাসি ফুটেছে। মনে হচ্ছিল আমি মনে মনে রানাকে ভালোবাসতে শুরু করেছি। তারপর হঠাৎ মনে হলো রানা চলে এসেছে। তখনও পুরোপুরি রেডি হতে পারিনি, চুল খোলা ছিল। আমি বললাম, রানা তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে মনে হয় কিছু ভুলে গেছো। আমি গিয়ে দরজা খুলতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কারণ সামনের দৃশ্যটা আমার জন্য খুবই আশ্চর্যজনক। কারণ সামনে রানা নয়, রন দাঁড়িয়ে। তার অবস্থা দেখে মনে হচ্ছিল সে খুব দুর্বল হয়ে পড়েছে। মনে হচ্ছিল সে অসুস্থ বা এমন কোনো জায়গায় ছিল যেখানে তার ঠিকমতো খাবার জুটত না। কিন্তু আমি চিনতে পারলাম যে এটা রন। তার চোখে জল ছিল। আমাদের দুজনের একই অবস্থা। সে আমার দিকে এগিয়ে এলে আমি সাথে সাথে 2 পা পিছিয়ে গেলাম। মনে পড়ল আমি এখন রনের নয়, রানার বউ। রন বলল, কি ব্যাপার, তুমি আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছ কেন? আমি এত বছর পর এসেছি আর তুমি আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছ? তুমি জানো আমি কোথায় আটকে পড়েছিলাম? অনেক কষ্টে আমি তোমার কাছে পৌঁছেছি, কিন্তু তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ। আর রানার বাড়িতে কি করছো? আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তোর মা সেখানে নেই, কিন্তু সেখানে লোকজন আমাকে বলল তোমাকে রানার বাড়িতে পাবো। আমি রনকে ভিতরে এসে বসতে বললাম। কিছু ভাবতেই পারছিলাম না।
আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। মনে হচ্ছিল যেন কেউ বেঁচে থাকতে চায়, কিন্তু মৃত্যু তার সামনে এসে দাঁড়িয়েছে, যেখানে আগে সে মৃত্যু চাইছিল। রন আমাকে বলল যে আমি খুব খারাপ অবস্থায় ছিলাম। একটা ছোট্ট গ্রামে আটকে ছিলাম, যেখানে লোকেরা আমাদের ভাষাও জানে না। আমার অবস্থাও খুব খারাপ ছিল, জানি না কত হাড় ভেঙে গিয়েছিল। তারাই আমার চিকিৎসা করিয়েছিল, আর তারা জঙ্গলি মানুষ। তারা আমাকে ফিরে আসতে দেয়নি, আমাকে বন্দি করে রেখেছিল। তারা মনে করতো যে আমি যদি সেখান থেকে বের হয়ে আসি, তাহলে আমি সবাইকে তাদের থাকার জায়গার কথা বলবো, এবং সবাই তাদের থাকার জায়গায় পৌঁছে তাদের সম্পর্কে অনুসন্ধান করবে। সেই লোকেরা খুব অদ্ভুত। কয়েক শতাব্দী ধরে তারা ঘন জঙ্গলের মধ্যে থাকছিল। আমিও সেখানে থাকতে শুরু করলাম। একদিন সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে অনেক কষ্টে তোমার কাছে ফিরে এসেছি। জায়গাটা ভারতের সীমানা পার করে অন্য কোনো দেশের সীমান্তে ছিল, এবং সেখান থেকে অনেক ঘুরে ঘুরে নিজেকে বাঁচিয়ে ভারতে এসেছি। কারণ আমি একজন সেনা, তাই আমাকে অন্য দেশের সেনাকে এড়িয়ে আসতে হয়েছিল। রন আমার সামনে বসে যখন তার দুঃখের গল্প শোনালো, তখন আমারও চোখে জল চলে এসেছিল। সে আবার আমার হাত ধরার চেষ্টা করলে আমি পিছিয়ে গেলাম। আমি তাকে জল খেতে দিলাম এবং জিজ্ঞেস করলাম সে কিছু খেতে চায় কিনা। রন বলল, তুমি যা খাওয়াবে আমি তাই খাবো। আমি তাকে খাবার এনে দিলে রন বলল, কবে থেকে তুমি এই সব খাবার পছন্দ করতে শুরু করলে? আমি তো এসব খাই না, আর আমি খাই না বলে তুমিও খেতে না। এখন তুমি এসব কি রান্না করেছো? রন আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলছিল, যদিও সে স্বাভাবিক ছিল না। তাকে খুব দুর্বল দেখাচ্ছিল। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল, কিন্তু সম্ভবত সে বাড়িতে ফিরে এসেছে বলে স্বস্তিতে ছিল। এখন তাকে আমি কি বলবো? বাড়িটা তো তার আর ছিল না। আমি বললাম, এমনি বানিয়েছিলাম। খাবার খেতে গিয়ে তার চোখে জল চলে এলো। সে বলল, আমি তোমাকে অনেক মিস করছি। এখানে এসে আমার কাছে বসো। আমি রাজি না হলে সে হঠাৎ রেগে গেল এবং বলল, আমি এত দূর থেকে এতগুলো বছর পর শুধু তোমার জন্য এসেছি, আর তুমি আমার কাছে বসতেও পারছো না। কি হয়েছে তোমার? কেন পরপুরুষের মতো আচরণ করছো? ভুলে গেছো আমাকে তোমার মন থেকে বের করে দিয়েছো? আমি তোমার বয়ফ্রেন্ড না যে তুমি আমাকে ভুলে যাবে। আমি তোমার স্বামী, এবং তোমার উপর আমার অধিকার আছে। তোমাকে আমার সাথে যেতে হবে। তুমি এই বাড়িতে কি করছো? একসাথে সে আমাকে অনেক প্রশ্ন করলো, এবং আমার বলারও কিছু ছিল না। তখনই রানা ঘরে প্রবেশ করলো। তার হাতে ফুল এবং আরও অনেক কিছু ছিল। সে আমার দিকে তাকিয়ে তারপরে রনকে দেখে তার হাত থেকে সবকিছু নিচে পড়ে গেল। রন তাকে জড়িয়ে ধরে বলল, ভাই, তোকে খুব মিস করেছি। অনেক কষ্টে এখানে পৌঁছেছি। রানার আচরণও আমার মতো হতে শুরু করেছে। কিছুক্ষণ পর আমার মাও সেখানে এসে পড়েন, কারণ তিনি লোকের মুখে শুনেছিলেন যে রন এসে আমার কথা জিজ্ঞেস করেছিল। তিনিও রনের নাম শুনে টেনশনে পড়েন যে সে কোথা থেকে এলো। তার পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়। তারাও খুশি হয়ে রানার বাড়িতে ছুটে আসে। কিন্তু যখন সবার নজর আমার দিকে পড়ল, তখন আমার ঘটনা রনকে বলা হলো। তখন সাথে সাথে রনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। রন বলল, এ আমার স্ত্রী। আমি একে স্ত্রী হিসেবে রেখে গিয়েছিলাম। আমি ওকে ডিভোর্স দিইনি। সে কি করে অন্য কাউকে বিয়ে করতে পারে? রন আমার দিকে তাকিয়ে বলল, এই তোমার ভালোবাসা? আমি কয়েকদিন আসিনি, আর তুমি অন্য কাউকে বিয়ে করে তার সাথে থাকছো? তুমি আমাকে ধোঁকা দিয়েছো, নিজের মুখ কালা করেছো, আমার মান সম্মান নষ্ট করেছো, আমার স্ত্রী হয়ে অন্য কাউকে বিয়ে করেছো। তুমি অনেক বড় পাপ করেছো। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আমি জানতাম না তুমি এমন মেয়ে। তোমাকে খুব নিষ্পাপ মনে হতো। তুমি আমাকে বলছিলে তুমি আমার জন্য তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করবে। এই তোমার ভালোবাসা? আমি অনেক দূরে একটা বাজে পরিস্থিতিতে আটকে ছিলাম, তবুও আমি সবসময় তোমার স্মরণ করেছি। আমি বাড়িতে যাওয়ার পরিবর্তে সরাসরি তোমার কাছে এসেছি। নিজের দিকে তাকানোর পরিবর্তে আমি তোমার দেখে আনন্দ পেয়েছি। কিন্তু তুমি আমার সাথে যা করলে, তাতে আমার সমস্ত সম্মান নষ্ট হয়ে গেছে। আমি এসব ভাবতেও পারিনি। আমার চোখে জল। আমি নিজেও বুঝতে পারছিলাম না কি করব। রন চিৎকার করে সবাইকে বলছিল, আপনারা কিভাবে এটা হতে দিলেন? সে আমার স্ত্রী। কেন তাকে অন্য কাউকে বিয়ে করতে দিলেন? এ সব সময় আমার স্ত্রী থাকবে। আমি একে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি। আমি 5 বা 15 বছর পর ফিরে আসি না কেন, এ আমার স্ত্রী থাকবে। তখন আমার শ্বশুর বললেন, না বাবা, এমন হয় না। সবাই বলছিল স্বামী অনেক দিন নিরুদ্দেশ থাকলে বউ আবার বিয়ে করতে পারে। তাই তোমার বউ কোনো পাপ করেনি, আর এই বিয়েটাও আমরা সবাই জোর করে দিয়েছি। পঞ্চায়েতও বলছিল যে এই বিয়ে হতে পারে, কারণ বৌমা 5 বছর পর্যন্ত তোমার অপেক্ষা করেছিল।
আর যদি এতদিনেও স্বামী না আসে তাহলে বউ আবার বিয়ে করতে পারে। এটাই পঞ্চায়েতের সিদ্ধান্ত ছিল। কিন্তু রন চিৎকার করে বললেন, আমি ওকে ডিভোর্স দিইনি। তাহলে সে অন্য কাউকে বিয়ে করে কিভাবে? এ সময় একজন বয়স্ক লোক এগিয়ে এসে বলল, হ্যাঁ, এটাও এখানে ভাবার বিষয়। স্বামী দীর্ঘদিন দূরে থাকলে স্ত্রী আবার বিয়ে করতে পারে, কিন্তু প্রথম স্বামী যখন ফিরে আসে তখন স্ত্রী প্রথম স্বামীরই হবে এবং সে শুধুমাত্র তার স্ত্রী হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ সে তার প্রথম স্বামীর সাথেই থাকবে এবং তার দ্বিতীয় স্বামীর সাথে তার বিবাহ শেষ হয়ে যাবে। এর স্পষ্ট অর্থ হলো, রন তুমি এর স্বামী, আর রানা এখন থেকে এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তুমি তোমার স্ত্রীকে তালাক দিতেও পারো। সব শুনে রনের মুখে হাসি ফুটে উঠল, কিন্তু রানার মুখে ফোঁটা ফোঁটা ঘাম ঝরতে লাগলো। ওর অবস্থাও খারাপ হতে লাগলো এবং সে বলতে লাগলো, না, এটা সম্ভব নয়। আমাকে এটা কিসের শাস্তি দেওয়া হচ্ছে? আপনারা সবাই আমার সাথে এটা কি করলেন? এটা হতে পারে না। বৃদ্ধ বললেন যে এটাই হতে পারে, কারণ রন তার প্রথম স্বামী। আমার মা যখন আমাকে পঞ্চায়েতে নিয়ে গিয়েছিলেন তখন আমি হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম। আমি পঞ্চায়েতের সিদ্ধান্ত মোটামুটি জানতাম। এসব জানতাম না যে আমার স্বামী যদি ফিরে আসে তবে সেই আমার স্বামী থাকবে এবং রানার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমায় পুরোটা বলা উচিত ছিল, কিন্তু আমার মা তার কথার জালে কথা ঘুরিয়ে দিয়েছিলেন। যদি আমাকে সেই সময় পুরো ব্যাপারটা বলতেন, আর রনের ফিরে আসারও কোনো সম্ভাবনা ছিল না। এমনকি তার নিজের বাবা অনুমতি দিয়েছিলেন যে আমি রানাকে বিয়ে করতে পারি। আমি তার জন্য 5 বছর অপেক্ষা করেছিলাম। এমন সময় রন আমার হাত ধরে বললেন, তুমি আমার বউ, আমার সাথে এসো। তুমি এসব ভুলে যাও, আমিও তোমাকে ক্ষমা করে দেবো। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। সেই সময় তুমি খুব টেনশনে, চারিদিকে চাপে, তুমি নিশ্চয়ই রানাকে বিয়ে করেছিলে। রন আমার হাত ধরে আমাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। একদিকে রানা আমার অন্য হাত ধরে বলতে লাগলো, এ আমার বউ, আমার সাথে থাকবে। রানা এবং রন দুজনেই নিজের মধ্যে ঝগড়া করতে লাগলো। আমার মনে হতে লাগলো আমি একটা খেলনা, যার জন্য 2 বাচ্চা নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করছে। সবাই রানাকে বুঝিয়ে বলল, এখন তোমার আর কোনো অধিকার নেই, তুমি সরে দাঁড়াও। আমি রনের সাথে গেলাম। সে আমাকে ওর বাড়িতে নিয়ে গেল। আমার অবস্থা খুব খারাপ, আমি কিছু বুঝতে পারছি না। রন বলল, কি হয়েছে তোমার? তুমি সবার কথা শুনলে না? আমি তোমার স্বামী, তাহলে তুমি আমার কাছ থেকে পালাচ্ছ কেন? এখন তাকে মন থেকে বের করে দাও। ও একটা সাপ, যে তার নিজের ভাইয়ের বউকে বিয়ে করেছে। সে আমার কাকাতো ভাই, সে আমার কাছে ভাইয়ের চেয়েও বেশি। আমি তাকে কখনোই অপর ভাবিনি, আমি তাকে সর্বদা ভাই হিসেবে দেখতাম। কিন্তু সে যা করেছে, সম্ভবত কোনো সত্যিকারের ভাই তার নিজের ভাইয়ের সাথে করতে পারে না। সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমার সবচেয়ে কাছের মানুষই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি রনের সাথে থাকতে শুরু করলাম। আমি বুঝতে পারলাম যে আমার প্রতি তার আচরণ কিছুটা অদ্ভুত। সে খুব খিটখিটে হয়ে উঠেছে, কারণ সম্ভবত এতগুলি বছর খুব খারাপ পরিস্থিতিতে কাটিয়েছে। তাই এখন আর আগের মতো কিছুই ছিল না। সব সময় রেগে থাকতো, তার কথার বিষ মিশানো থাকতো। সে আমার উপর সর্বদা রাগ দেখাতো। তার ভিতরে পুরুষত্ব ফুটে উঠেছিল। স্পষ্টই এই সব তার জন্য খুব কঠিন ছিল। তার স্ত্রী 1 বছর ধরে অন্য পুরুষের সাথে ছিল। ধীরে ধীরে সে ঠিক হতে শুরু করে এবং তার হৃদয়ে আমার প্রতি ভালোবাসা জাগতে শুরু করে। ওদিকে রানা বারবার আমার সাথে দেখা করার চেষ্টা করত এবং আমাকে ফোন করতে, কিন্তু রন আমার ফোন ভেঙে দেয়। আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাইনি। আমার আর কারোর সাথে সম্পর্ক রাখার দরকারও ছিল না, কিন্তু আমি খুব অস্থির থাকতাম এবং সারা রাত কাঁদতাম এই ভেবে যে আমার জীবন নরকে পরিণত হয়ে গেছে। আর এই সবই আমার মা করেছে। আমি কাউকে বিয়ে করতে চাইনি। তিনি যদি আমাকে আমার নিজের মতো থাকতে দিতেন তাহলে আমিও কাউকে বিয়ে করতাম না। কিন্তু যখন সব ঠিকঠাক হতে শুরু করে তখনই আবার সব কিছু খারাপ হয়ে গেল। আমি কি করতে পারি? রনের সাথে 2.5 মাস আছি। একদিন রানা বাড়িতে এসে বলল, আমার বউ আমাকে ফিরিয়ে দাও। তার অবস্থা খুবই খারাপ, দেখতে পাগলের মতো, খুব দুঃখী। সম্ভবত সে নিজের উপর খুব অত্যাচার করছিল। তার বাড়ি ফাঁকা, আমাকে ছাড়া সে বাঁচতে পারবে না। রন আমাকে বলছিল যে তোমার বাইরে আসার দরকার নেই, বাইরে ঝগড়া শুরু করো এবং আবার গ্রামের বয়স্কদের ডাকা ফেলে। তারা রানাকে বুঝিয়ে দিল যে এখন তুমি আর এখানে আসতে পারবে না, আর এখানে তোমার কোনো কাজও নেই, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু সে মানতে রাজিই ছিল না। রানা আর রন নিজেদের মধ্যে বাজেভাবে ঝগড়া করছিল। আর তখন হঠাৎ আমার শরীর খারাপ হয়। রন আমাকে ডক্টরের কাছে নিয়ে গেলে
ডক্টর বললেন যে আমি মা হতে চলেছি। এটি আমার জন্য একটা বড় সমস্যা। যদিও মা হওয়া প্রতিটি মেয়ের স্বপ্ন, কিন্তু এই খবর শোনার পর আমি খুব বিরক্ত, কারণ আমি জানতাম না যে এই সন্তানের বাবাকে। আমি রানার সাথে যখন ছিলাম তখন আমার জীবন ভালোই চলছিল, এবং গত 2.5 মাস ধরে আমি রনের সাথে থাকতে শুরু করেছি, এবং ডক্টরের মতে আমার প্রেগন্যান্সি 2.5 মাসের। এর অর্থ এই যে শিশুটির বাবা কে তা কেউ জানতো না। একমাত্র শিশুটি এই পৃথিবীতে এলে তবেই তা জানা যাবে কে তার বাবা। রানা বলছিলেন যে এটা তার সন্তান, তুমি যদি তোমার বউকে রাখতে চাও তবে রাখো, আমি আমার মনকে বুঝিয়ে নেব, অন্তত আমাকে আমার সন্তান দিয়ে দেয়, আমি আমার সন্তানকে লালন পালন করবে। রন বললেন, সন্তানও আমার আর স্ত্রীও আমার, তুই কিছুই পাবি না। আমার বাড়িতে পা রাখলে আমি তোকে মেরে ফেলবো। রানা বারবার আমার নাম ধরে ডাকতে থাকে। এই সময় তাদের মধ্যে ঝগড়াও অনেক বেড়ে গিয়েছিল, তাদের মধ্যে হাতাহাতিও হয়েছিল। আমি চিৎকার করে কাঁদছিলাম, যেন আমার কারণে এসব হয়েছে। আমার শ্বশুর আর আমার ননদ আমাকে কটূক্তি করে বলতো, তোমার জন্য 2 ভাই নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করছে। এর আগে অভিন্ন হৃদয় ছিল, এরা একে অপরের ছাড়া চলতে পারত না, আর আজ এরা একে অপরের চরম শত্রু হয়ে উঠেছে কেবল তোমার জন্য। ডাক্তারও বলছিলেন বাচ্চাটা এই পৃথিবীতে না আসা পর্যন্ত আমরা বলতে পারবো না কে এর বাবা। রানা আগেই বলছিল যে বাচ্চাটা আমার, এবং জন্মের সাথে সাথে আমি তাকে নিয়ে যাব। আমার তোমাকে দরকার নেই, তোমাকে ছাড়াই আমি তাকে মানুষ করব। আমি তাকে মা বাবা দুজনেরই ভালোবাসা দেব। আমি টেনশনে ছিলাম যে সত্যি সত্যি ও আমার বাচ্চাকে না নিয়ে যায়। আর একদিকে রন অদ্ভুত কথা বলল যে এই বাচ্চাটা যদি রানার হয় তাহলে আমরা তাকে এই বাচ্চাটা দিয়ে দেব। অর্থাৎ উভয় ক্ষেত্রেই আমার কাছ থেকে সন্তান কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছিল। আমার হৃদয় কী চলছে শুধু আমি জানতাম। আমার গর্ভে সন্তান না থাকলে এতক্ষণ আমি আত্মহত্যা করতাম। রানা আমাকে অন্য নাম্বার থেকে মেসেজ পাঠালো। সে বলল, আমি আর তোমাকে বিশ্বাস করি না, তোমাকে কখনো আমার জীবনে ফিরে আসতে দেব না, কিন্তু আমি আমার সন্তানকে তোমার কাছে থাকতে দেব না, কথাটা মনে রেখো। আর আমি রনকে ফোনে কারোর সাথে কথা বলতে শুনলাম যে ও আমার স্ত্রী, আমি ওকে ছেড়ে দিতে পারি না, আমি ওকে ভালোবাসি, কিন্তু তার গর্ভে যদি সেই লোকের সন্তান থাকে তবে আমি সেই সন্তানকে আমার বাড়িতে থাকতে দেব না। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমার ভিতরে এই বাচ্চাটা ছিল এবং আমি মা হব। আমি তাদের দুজনের বউ হয়ে নয়, বাচ্চার মা হয়ে ভাবছি। শেষ পর্যন্ত সেই সময় এলো যখন সেই সন্তান জন্ম নেবে, আর এই সময় টেস্ট করে জানা যেত তার বাবাকে। কিন্তু যখন আমার প্রসবের সময় এলো তখন আমার শরীর খুব বেশি খারাপ হয়ে গেল। ডক্টর বললেন যে কিছু গড়বড়ে মনে হচ্ছে, আমাদের তাড়াতাড়ি অপারেশন করতে হবে। আর যখন অপারেশন করে বাচ্চা বের করা হলো তখন ডক্টরের গলাতে আর্তনাদ বেরিয়ে এলো, কারণ বাচ্চাটি বিরল রোগ নিয়ে জন্মেছিল, যার কারণে ওকে খুব অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল যেন মানুষের বাচ্চা না, কোনো পশুর বাচ্চা। গাছের বাকলের মতো ওর শরীরটা খুব অদ্ভুত। যেই তাকে দেখে তার চোখে জল এসে যেত। আমার কি কোনো দোষ ছিল? এটাই কি আমার শাস্তি? কিন্তু আমি এমন কিছুই তো করিনি যার জন্য ভগবান আমাকে এত বড় শাস্তি দিলেন। আসলে এটা তাদের উভয়ের শাস্তি ছিল, যারা এই বাচ্চাটাকে নিয়ে তাদের খেলা খেলছিল। একজন তাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল এবং অন্যজন তাকে রাখতেই চায়নি। রিপোর্ট অনুসারে বাচ্চাটি রানার, কিন্তু এখন সে বাচ্চা নিতে অস্বীকার করছে। রন বলল যে আমি এই বাচ্চাকে রাখতে পারবো না, আর রানা চিরতরে এই গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। আমি রনকে বললাম যে আমি এই শিশুটিকে বড় করতে চাই। তখন সে বলল যে আমি তোমাকে আমার কাছে রাখতে পারবো না। আমি বললাম, ঠিক আছে, তাহলে তুমি আমাকে ছেড়ে দাও। তখন সে বলল, যাতে তুমি রানার কাছে ফিরে যেতে পারো। আমি বলছিলাম, তুমি তো আগে এমন মানুষ ছিলে না, তোমার মনে আছে আমরা একে অপরকে ভালোবাসতাম। রন বলল, যদি তোমার সেই ভালোবাসার কথা মনে থাকতো তাহলে তুমি তাকে বিয়ে করতে না, তুমি আমার মন থেকে বেরিয়ে গেছো। আমি বললাম, তুমিও আমার মন থেকে বেরিয়ে গেছো। তুমি যদি একসাথে থাকতে না চাও তবে আমাকে ছেড়ে দিতে পারো। রন আমাকে ডিভোর্স দিয়ে দিল এবং আমি আমার মায়ের বাড়িতে ফিরে এসেছি। এখন আমি আমার সন্তানকে লালন পালন করছি। তাকে নিয়ে দুনিয়া যাই বলুক না কেন, কিন্তু আমার কাছে এই আমার সন্তান, আমার জীবন, আমার একমাত্র পুত্র। আমি সর্বদাই তার যত্ন নেব। চিকিৎসকরা বললেন এই ধরনের শিশুদের আয়ু খুব কম হয়, কিন্তু আমার ছেলে আমার সাথে থাকবে। আমি আমার সাধ্যমতো আমার জীবন দিয়ে আমার ছেলের সেবা ও মানুষ করব, যাতে সে সবচেয়ে বেশি দিন আমার সাথে থাকতে পারে। এখন আমার জীবনের উদ্দেশ্য শুধু এই আর এই,
মাঝে মাঝে ভাবি আমার কি ভুল ছিল যে এত বড় শাস্তি পেলাম। ধন্যবাদ বন্ধুরা।